আওয়ামী লীগ নিষিদ্ধে অবস্থান কর্মসূচি চলছে। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি পথে নামার আহ্বান। জুমার নামাজের পর ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ। গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ডানে বামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন, এটা ভালো লক্ষণ নয়। সুস্পষ্ট রুটম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার। নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে সমর্থকদের হামলা। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে। চাঁদাবাজি, ইফটিজিং, মাদক সহ অপহরণের মতো অপরাধ। এবং জম্মু কাশ্মীরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা। নস্যাতের দাবি ভারতের। কারফিউ ব্ল্যাকআউটে সীমান্তে রাতভর আতঙ্ক। স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রায় 12 ঘন্টা ধরে অবস্থান কর্মসূচি চলছে। আর এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি যোগ দিয়েছেন জুলাই যোদ্ধা, আহত নিহতদের স্বজন ও ছাত্র জনতা। কর্মসূচি থেকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এদিকে সকালে হাসনাত আবদুল্লাহ বলেন, জুমার নামাজের পর ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ হবে। সারা দেশে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি পথে নামার আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আসিফ ইকবাল খান। জুলাই গণ অভ্যুত্থানে যাদের হাত ধরে এসেছে নতুন বাংলাদেশ, আবারও পথে সেই ছাত্র জনতা। দাবি গণ অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন, গণবিরোধী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে সুস্পষ্ট রোডম্যাপ। বৃহস্পতিবার রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কয়েকশো নেতাকর্মী। পরে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন সহ দলটির নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। অবস্থান কর্মসূচিতে যোগ দেন জুলাই যোদ্ধা, আহত ও নিহতের স্বজন সহ গণ অভ্যুত্থানের শক্তি ছাত্র জনতা। বলেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আমরা জানতে চাই যে জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে ইন্টারিম দাঁড় হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়েছে, সেই সরকার থাকার পরও কিভাবে ফ্যাসিবাদের দুইবারের রাষ্ট্রপতি থাকা দূষর পালিয়ে যায়। আমরা এই দেশের জন্য যদি রক্ত দিয়ে থাকি, তাহলে আমরা আমার জায়গার থেকে একটা জিনিসই চাবো, খুনি হাসিনার বিচার। আর এই হাসিনার নৌকা বলতে কোনো পদ্ধতি থাকবে না এই দেশে। কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সবার কণ্ঠেই ছিল আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি। আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করতে হবে, বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে। দীর্ঘ 8 মাস এখনো গণ অভ্যুত্থানে যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন বারবার বলে আসছে, না আমরা বিচারিক প্রক্রিয়া এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখতে পাইনি। যারা এই দেশকে করদ রাজ্যে পরিণত করছে, অগণিত মায়ের বুক খালি করছে, দেশের টাকা পাচার করছে, দেশটাকে ধ্বংস করার সকল ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল, তারা এদেশে রাজনীতি করবে আর আমরা ঘরে বসে থাকলে হতে পারে না। বুধবার রাতের বেলা যে প্রাক্তন রাষ্ট্রপতি, আওয়ামী ফ্যাসিস্ট আমলে যিনি 2 টার্ম মেয়াদে যিনি রাষ্ট্রপতি ছিলেন, তাকে রাষ্ট্রযন্ত্রের একটা অংশের সহায়তায় সেভ এক্সিট দেওয়া হয়েছে। ঠিক তারই প্রতিবাদ মুখর হয়েছে ছাত্র জনতা। যারা খুন করছিল তারা প্রকাশ্য রাজপথে ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন জনকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। এটা তো আসলে সাধারণ জনগণের জন্য একটা অ্যালার্মিং ব্যাপার।
এদিকে ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। তবে শুধু যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নয়, সম্পূর্ণ আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। এদিকে সকালে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, যমুনার সামনে জুমা পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি। এ সময় ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে পথে নামার আহ্বান তার। এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে, কেউ কেউ এই গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ডানে বামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন, এটা ভালো লক্ষণ নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি, আমরা আপনার সহযোগিতা চাই। যারা এই গত দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন, সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাব। এদিকে এই কর্মসূচি ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কঠোর অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, আপনার কাছে জানতে চাই, সমাবেশের জন্য কি প্রস্তুতি চলছে কিনা, আর বর্তমান অবস্থানে কর্মসূচি থেকে নেতারাই বা কি বলছেন? ছাত্র জনতা আমরা দেখেছি যে এই যে যমুনার বাসভবনের এখানে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, এর সামনে গত রাত 10টা থেকেই ছাত্র জনতা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে একত্রিত হচ্ছেন এবং নানা রকম স্লোগান দিয়ে কিন্তু তারা সেই এখানে আন্দোলন করছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা দেখব যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারাও কিন্তু এখানে ব্যাপক এই নিরাপত্তায় রেখেছে যমুনাকে। এবং এখানে আমরা দেখছি যে ছাত্র জনতার উপস্থিতি কিন্তু ক্রমান্বয়ে আমরা এই সকাল থেকেও বাড়তে দেখছি এবং প্রত্যেকেই কিন্তু বলছেন, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারাও যেমন আসছেন, সাধারণ ছাত্ররাও আসছেন এবং সাধারণ মানুষও কিন্তু আজকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে এই সমাবেশে কিন্তু বিক্ষোভ সমাবেশে কিন্তু অংশ নিয়েছেন। আমরা দেখেছি এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আব্দুল্লাহ আজকে সকালেও একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। আমরা সেখানে দেখেছি তিনি বলেছেন, বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এতে অংশ নেবে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড ও গুম, খুন এবং নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ে গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবার এখানে থাকবে বলে কিন্তু বলা হয়েছে। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে কিন্তু হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে এটি লিখেছেন। এবং আমরা যে বিষয়টি দেখছি, এখানে মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমনকি সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের লোকজনকেও কিন্তু আমরা এখানে এসে এই ছাত্র জনতার ছাত্ররা যেই আজকে এই আন্দোলন করছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেই সাথে কিন্তু তারা আজকে এখানে সংহতি জানাচ্ছেন। এবং আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে স্লোগানগুলো আমরা শুনতাম, যে দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এইরকম স্লোগানগুলো কিন্তু আমরা এখানে দেখছি। এইসব স্লোগানে কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি যে এইভাবে কিন্তু এখানে আন্দোলন চলছে। এবং আমরা যে বিষয়টি দেখেছি, গত রাত 10টা থেকে সারা রাত জুড়ে আমরা এখানে ছাত্র জনতার আমরা এখানে বিক্ষোভ দেখেছি এবং এখন সকালেও কিন্তু আমরা দেখছি যে এখানে ক্রমান্বয়ে কিন্তু এখানে সাধারণ মানুষের এবং ছাত্র জনতার উপস্থিতি কিন্তু এই আন্দোলনে বাড়ছে। এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে যমুনা ভবনের সামনে আন্দোলন করছেন, সেখানে সহকর্মী ফরহাদ বিন নূর উপস্থিত ছিলেন। এদিকে বাদ জুমা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এখন মঞ্চ তৈরির কাজ চলছে, আর সেখানে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।
জাওয়াদ, আপনার মাধ্যমে জানতে চাই যে মঞ্চ তৈরির কাজ কতটা শেষ হয়েছে এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সেখানে? অনেক, আপনি যেমনটি বলছিলেন যে বাদ জুমা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ করার জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে। ঠিক আমার পেছনে আমি যদি দেখাতে চাই যে এখানে 5টি ট্রাক নিয়ে আসা হয়েছে এবং এই 5টি ট্রাককেই মূলত যে অস্থায়ী একটি মঞ্চ সেটি তৈরি করা হচ্ছে। এবং এখানে দেখছি যারা মঞ্চ তৈরির কাজের সাথে যুক্ত আছেন তারা তাদের যে একটি কর্মচাঞ্চল্য বা কর্মতৎপরতা সেটাও আমরা লক্ষ্য করছি। আমরা এখানে কয়েকজন যারা কাজ করছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সকাল থেকেই তারা কাজ করছেন, এই মঞ্চ তৈরির কাজটি করছেন। এর আগে যদি একটু বলি, এই মঞ্চ তৈরি মূলত ভোর রাত 4টার দিকে এনসিপির শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি প্রথমে একটি ঘোষণা দেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা আজকে একটি সমাবেশ করবে এই যমুনার সামনে। অর্থাৎ যমুনার সামনে হলেও যে আপনি যেমনটি বলছিলেন যে এটি মূলত হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক পাশে, অর্থাৎ ইন পয়েন্ট যেটি রয়েছে, ইন্টারকন্টিনেন্টালের 2টি গেট, একটি ইন এবং আরেকটা আউট। সো ইন পয়েন্টের ঠিক অপর পাশে হচ্ছে এই মঞ্চটি তৈরি করা হচ্ছে। এবং এরপরে এনসিপির আরেক শীর্ষ নেতা অর্থাৎ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক যিনি হাসনাত আবদুল্লাহ, তিনিও ভোর 8টার দিকে মূলত এই সমাবেশের কথা বলেন। এবং এখানে বলা হচ্ছে যে এই জুমার পরে আওয়ামী লীগ নিষিদ্ধ তাদের যে দাবি, এই দাবি তারা বাস্তবায়ন করেই তারা মূলত এই যে রাজপথ ছাড়বেন বলে তারা বলছেন। এবং এখানে আমরা যখন মঞ্চ তৈরি যেখানে হচ্ছে সেখানে আসলাম, ঠিক প্রধান উপদেষ্টার যে বাসভবন তার সামনে হয়েই কিন্তু আসলাম। আর সেখানে আমরা দেখেছি যে ছাত্র জনতা তারা অবস্থান নিয়েছে, তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন, সেই খবরও আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। এখানে এখন পর্যন্ত আমরা যে সাধারণ ছাত্রদের মঞ্চের সামনে সেটি দেখতে পাইনি। এবং যেহেতু মূল পর্ব এখানে বাদ জুমার পরে শুরু হবে, সেহেতু আমরা আশা করছি যে এখানে এই যে জুমার পরেই বা জুমার কিছুক্ষণ আগে হয়তো আমরা এই ধীরে ধীরে তাদের যে উপস্থিতি সেটি দেখতে পাবো। এবং এখানে যারা এসেছে বা আমরা যেটি বললাম যে যখন প্রধান উপদেষ্টার বাসভবন হয়ে আমরা ইন্টারকন্টিনেন্টাল সামনেই মঞ্চে আসছি, তখন ছাত্র জনতার আমরা স্লোগান দিতে দেখেছি। তারা বলছেন যে স্বভাবতই এই যে মঞ্চটি করা হচ্ছে এই সমাবেশ থেকেই তারা ঘোষণা দিবেন বা তাদের যে দাবি দেওয়া সেটা আরও জানাবেন। এবং এক কথায় তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। এই ছিল এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে মঞ্চ তৈরি করা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সবশেষ। বাদ জমা হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনেই হবে সমাবেশ, আর সেই বিষয়ে সবশেষ প্রস্তুতির খোঁজ খবর রাখছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর 5:45টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে নেওয়া হয় গোয়েন্দা কার্যালয়ে। রাতে তাকে গ্রেফতার করতে গেলে বাধা দেন তার সমর্থকরা। আর এদিকে গ্রেফতারের পরে আইভিকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ইমরান আলী সজীবের তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবিতে দেখবেন বিস্তারিত। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির দেওভোগের বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। সাবেক মেয়রকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তার কর্মী সমর্থকেরা। আইভির সমর্থকেরা মসজিদে ঘোষণা দিয়ে বাড়িটির সামনে অবস্থান নেন। পরে বাসভবনের দিকে যাওয়ার 4টি রাস্তায় বাস, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। উনি কোনো দলের না, উনি সবার। আমরা চাই থাকবো, যদি কোনো কাগজপত্র আইনত হয় ওনার বিপক্ষে তাহলে ওনারা নিয়ে যাবো। 8 মাস পরে কেন বাড়িতে এমন ভাবে আসলো, আসার কারণটা কি? পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাতভর কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। পরে ভোরে সাবেক এই মেয়রকে গ্রেপ্তার করা হয়। যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল, কেউ কোনো কথা বলে নাই, তখন আইভি আওয়াজ তুলেছে, এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে। আজকে সেই আইভিকে কিসের জুলুমে, কিসের কারণে, কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক জানি না। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 2টি থানায় হত্যা ও হত্যা চেষ্টা সহ 5টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবি রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদর্শ মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। এদিকে আইভিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডের কালীরবাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালায় কর্মী সমর্থকেরা। এখন নারায়ণগঞ্জ। এবার ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ। তীব্র হচ্ছে ভারত পাকিস্তান সংঘাত। সীমান্তের এলাকায় রাতভর পাকিস্তানের বেশ কয়েকটি হামলা চেষ্টা নস্যাতের দাবি করেছে ভারত। পাল্টা জবাবে লাহোর, পিন্ডি আর করাচি সহ পাকিস্তানের বেশ কিছু শহরে হামলা এবং চীনের তৈরি ক্ষেপণাস্ত্র ও রাডার সিস্টেম ধ্বংসের দাবি করছে নয়াদিল্লি। পাকিস্তান এসব দাবি প্রত্যাখ্যান করলেও ব্ল্যাকআউট আর কারফিউয়ে রাতভর আতঙ্ক ছেয়েছিল ভারত পাকিস্তান সীমান্তের সীমান্তবর্তী বিস্তীর্ণ অঞ্চলে। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সাথে ভারতের সীমান্ত সুরক্ষা জোরদারের পাশাপাশি বৃহস্পতিবার রাতভর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, রাজস্থান আর গুজরাটে জারি করা হয় কারফিউ আর রাত্রিকালীন ব্ল্যাকআউট। চণ্ডীগড় আর হরিয়ানার পাঞ্চকুলা, আম্বালা ও সিরসায় বাসিন্দাদের আলো নিভিয়ে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়। পূর্ব সতর্কতা হিসেবে কাশ্মীর উপত্যকা জুড়ে বিচ্ছিন্ন রাখা হয় বিদ্যুৎ সংযোগ। বিতর্কিত কাশ্মীর ইস্যুকে ঘিরে 2 দশকের সবচেয়ে বড় সামরিক সংকটের মুখে দক্ষিণ এশিয়ার 2 পরাশক্তি। আখনুর, সাম্বা ও কাঠুয়া সহ জম্মুর বেশ কিছু শহর আর এলাকায় রাতের আকাশ চিরে দেখা যাচ্ছিল ক্ষেপণাস্ত্র আর ছুটন্ত লালচে আলো। প্রায় 2.5 ঘন্টা ধরে টানা সাইরেন আর মুহুর্মুহু বোমা বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হচ্ছিল উপত্যকা। সংঘাতের দ্বিতীয় দিনে রাত প্রায় 1টার দিকে কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত ও জম্মুর মিলিটারি স্টেশন, জয়সলমীরের বিমান ঘাঁটি, অমৃতসর, পাঠানকোট, উদামপুর সহ ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের 15টি সামরিক ঘাঁটিতে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে অভিযোগ নয়াদিল্লির। দাবি করা হয় জম্মুর সাতওয়ারি, সাম্বা, রণবীর সিংপুরা ও আর্নিয়া শহরে পাকিস্তানের ছোড়া 8টি ক্ষেপণাস্ত্র ধ্বংসের। কোনো আর্থিক বা জানমালের ক্ষতি ছাড়াই সব হামলা রুখে দেওয়ার দাবি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। পাকিস্তানের বিরুদ্ধে বুধবার শুরু হওয়া অপারেশন সিন্দুর চলমান, জানিয়েছে নয়াদিল্লি। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলাকায় অস্ত্রবিরতি পুরোপুরি ভেঙে পড়ার মধ্যেই রাতভর পাল্টা হামলার প্রস্তুতি প্রকাশ করে ভারত। যুদ্ধের আবহের মধ্যেই ছড়ায় পাকিস্তানের JF-17 ও F-16 বোমারু বিমান ভূপাতিত এবং রাজধানী ইসলামাবাদে ভারতের হামলার উড়ো খবর। ক্রুজ মিসাইলের বিকল্প ইসরায়েল নির্মিত হ্যারপ ও হার্পি কামিকাজি ড্রোন মোতায়েন করে ভারতীয় বিমান বাহিনী। আরব সাগরের উত্তরে রণতরী মোতায়েন করে ভারতীয় নৌবাহিনী। পরিস্থিতির অবনতির জন্য পারস্য উপসাগরীয় দেশগুলোকে দায়ী করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। এর আগে রাতভর আতঙ্ক আর উত্তেজনার মধ্যেই ইসলামাবাদ ভারতের 15টি এলাকায় হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে। দাবি করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কল্পকাহিনী ফেঁদেছে ভারত সরকার এবং পাকিস্তানের ভাবমূর্তি নষ্টে বেপরোয়া মিথ্যা প্রচারণা চালাচ্ছে। 2 দিনের সংঘাতে সীমান্তের দুপাশে প্রাণ গেছে অর্ধশত মানুষের। শুক্রবার ভোরের আলো ফুটতে থাকার মধ্যেই ধীরে ধীরে বিদ্যুৎ সংযোগ ফিরতে শুরু করে জম্মু কাশ্মীরে। নুসরাত কামাল, এখন বিশ্ব। অপারেশন সিন্দুর ঘিরে ভারত পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। পেহেলগাম ইস্যুতে যুদ্ধ পরিস্থিতি তৈরি করায় ভারতকে উচিত জবাব দেওয়ার কথা পাকিস্তানের সাধারণ জনতারাই বলছেন। প্রয়োজন হলে ভারতের বিপক্ষে যুদ্ধে ঝাঁপিয়েও পড়তে চান তারা। অন্যদিকে উত্তেজনা প্রশমনে পদক্ষেপের দাবি জম্মু কাশ্মীরের বাসিন্দাদের। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। 22 এপ্রিল পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা ইস্যুতে 6 মে মধ্যরাতে অপারেশন সিন্দুর নামে পাকিস্তানকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। নয়াদিল্লির আক্রমণ প্রতিহত করা ছাড়াও পাল্টা আক্রমণের মাধ্যমে উচিত জবাব দিচ্ছে ইসলামাবাদ। এর মধ্য দিয়ে 2 পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চরম পর্যায়ে পৌঁছেছে সংঘাত উত্তেজনা। লড়াইয়ের ময়দানে সমরাস্ত্র ছাড়াও নানা পদক্ষেপে নিজেদের শক্তির জানান দিচ্ছে পাকিস্তান ও ভারত। সন্ত্রাসী লক্ষ্যবস্তু দাবি করে নিরীহ বেসামরিক নাগরিকদের টার্গেট করায় শেহবাজ শরীফ সরকার যেমন কঠোর পদক্ষেপ নিচ্ছে, তেমনি প্রতিশোধের নেশায় জ্বলছে পাকিস্তানের সাধারণ জনতাও।
পাকিস্তানের কতটা শক্তি সামর্থ্য আছে তা ভারতকে বুঝিয়ে দেওয়ার এখনই সঠিক সময় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাধারণ নাগরিকরা। তাদের অভিযোগ, সামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ের সাহস না থাকায় বেসামরিক জনগোষ্ঠী ও নিরীহ মানুষকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে ভারত। প্রয়োজন হলে দেশটির বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি পাকিস্তানি জনতার। इंडिया को बता दिया जाए कि हम पाकिस्तानी हैं और हम सिर्फ पाकिस्तानी होने के साथ साथ हमारे आवाम के पास, हम सब के पास जज्बा ईमानी है। हमारे पास जो जज्बा है वो दुनिया की किसी कौम के पास जज्बा नहीं है। ये इंडिया का कोई नया तरीका तो है नहीं, ये पुराना तरीका ही है कि वो हमारी फ्रंट फोर्स से तो नहीं लड़ सकता। वो ये बस्तियों पे, नहतों पे जो है ड्रोन अटैक्स कर रहा है और हमें डराने की मतलब एक नाकाम कोशिश कर रहा है। और डरे वो अल्हम्दुलिल्लाह पहले भी नहीं थे, हम अभी भी डरे नहीं। लाइफ हमारी नॉर्मलाइज है यहाँ कराची के अंदर हम बैठे हैं इस वक्त। लेकिन जब तक अभी क्योंकि टाइम ऐसा आ गया कि इनको ना जवाब देना बहुत ज़रूरी हो गया। इनको इनकी ज़बान से ही हमें यानी कि जो जिस तरह इन्होंने किया है सेम हमें भी उनके साथ मिसाइल अटैक करना चाहिए। এদিকে যুদ্ধ উত্তেজনায় পাকিস্তান সীমান্ত লাগোয়া ভারতীয় গ্রামবাসীরা রয়েছেন চরম আতঙ্কে। উভয় দেশের সেনাদের গোলাগুলিতে ক্ষয়ক্ষতির শিকার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার অনেক বাসিন্দা। এই অবস্থায় সরকারের কাছে যুদ্ধবিরতির জোর দাবি জানিয়েছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের জনগণ। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে উঠেছে বলেও মনে করছেন তারা। आगे हम सरकार से यही अपील करना चाहते हैं कि सीज फायर ये जल्द से जल्द करवाएं और अमन शांति करवाएं, आगे वो नुकसान ना हो। उधर में कुछ नहीं रहा, बंद होना चाहिए, शांति होनी चाहिए। हम बोलते हैं हम खुदा के लिए हमें शांति दे दो, शांति करो, सभी करो शांति। অতীতেও কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে 1947, 1965 এবং 1971 সালে 3 বার যুদ্ধে জড়িয়েছে পারমাণবিক অস্ত্রে সজ্জিত দুদেশ। 1999 সালের কার্গিল সংঘর্ষও দুদেশের মধ্যে উত্তেজনার উল্লেখযোগ্য উদাহরণ। তবে পাকিস্তানের দ্বারা পেহেলগামে হামলা হয়েছে এর জোরালো প্রমাণ না থাকায় ভারতের অপারেশন সিন্দুর আন্তর্জাতিক মঞ্চে ন্যায্যতা পাওয়ার ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন বাণিজ্যের সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে কিছুক্ষণ পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন বাণিজ্য। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে অধিকাংশ সবজির দাম। এছাড়া বোরো ধানের নতুন চাল বাজারে আসায় সব ধরনের চালের দামও কমেছে। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী মাঝার ইমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমন, আপনার মাধ্যমে জানতে চাই যে কোন সবজির দাম কত টাকায় বিক্রি হচ্ছে আজ বাজারে, আর পাশাপাশি চালের দামের কথা জেনেছে কিছুটা কমেছে, তো কত টাকা কমেছে এবং কত দামে বিক্রি হচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক সাপ্তাহিক ছুটির দিনে আজ শুক্রবার রাজধানীর কারণ বাজারে এসে যে চিত্র দেখতে পেলাম সেটি হচ্ছে শুধু চাল নয়, সবজির দামও কমেছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য যে সমস্ত রয়েছে চালের পাশাপাশি ডাল, তেল, প্রত্যেকটি পণ্যই গত 2-1 সপ্তাহের ব্যবধানে কিন্তু কমেছে। এবং চালের কথাটা দিয়ে যদি শুরু করতে চাই, যেটি আপনি বলছিলেন, বড় ধানের থেকে যে নতুন চালের যে সরবরাহ সেটি কিন্তু বাজারে পর্যাপ্ত রয়েছে, যার ফলে কিন্তু প্রতি ধরনের চালেই কিন্তু 5 থেকে 10 টাকা এবং কি বিভিন্ন চালে আমরা দেখেছি 12 টাকা পর্যন্ত কমেছে। আমি যদি একটু বলতে চাই যে সমস্ত চাল রয়েছে, অর্থাৎ এর মধ্যে যে 28 যে চালটি রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা। এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখতে চাই, যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু তাদের যে মূল্য তালিকা রয়েছে সেই তালিকা কিন্তু তাদের যেই ক্রয় করার যেই দাম সেই দাম এবং বিক্রয়ের দাম সব কিছুই কিন্তু এখানে টানানো রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখছি যে ক্রেতারা কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের যেই সাপ্তাহিক ছুটির দিনে যেই বাজার রয়েছে সেটি তারা করছে। চালের দাম যেটি বলছিলাম যে 28 যেই চালটি রয়েছে সেটি 62 টাকার কেজি দরে বিক্রি হচ্ছে এবং পাশাপাশি যেই মিনিকেট চাল রয়েছে এবং চিনিগুলা চাল রয়েছে সেগুলো কিন্তু 75 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। যেই চালগুলো গত সপ্তাহ এবং এর আগের সপ্তাহেও কিন্তু আরও 10 থেকে 12 টাকা বেশি দরে বিক্রি হয়েছিল, সে কিন্তু এই আজকের যে দিনটি রয়েছে আজকে কিন্তু কমেছে। এবং পাশাপাশি যেই অন্যান্য জিনিসপত্র রয়েছে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্য যেটি বলছিলাম, এর মধ্যে সয়াবিন তেল রয়েছে। সয়াবিন তেল খোলাটা বিক্রি হচ্ছে 180 থেকে 85 টাকা এবং যেই বোতলজাত যে সমস্ত তেল রয়েছে যে এগুলো লিটার প্রতি বিক্রি হচ্ছে 145 থেকে 50 টাকা এবং 5 কেজি লিটারের যে সমস্ত তেল রয়েছে সেটি বিক্রি হচ্ছে
900 থেকে 910 টাকা 15 টাকা সব মিলিয়ে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্য রয়েছে গত 2-1 সপ্তাহের তুলনায় আজকের বাজারের চিত্র অনেকটাই ভিন্ন, অনেকটাই কমেছে এবং 10 থেকে 12 টাকা পর্যন্ত কমেছে চালের বাজারে। পাশাপাশি আমরা দেখছি সবজির দামও কমেছে এবং এক্ষেত্রে কিছুটা ভিন্ন চিত্র দেখা গিয়েছে মশলা এবং হচ্ছে ফার্মের যে মুরগি রয়েছে। আমরা দেখেছি সোনালী এবং যে ফার্মের যে পোলট্রি মুরগি রয়েছে সেইগুলো কিন্তু গত 2-1 সপ্তাহের তুলনায় কিছু টাকা বৃদ্ধিতে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা। এবং পাশাপাশি যেটা বলছিলেন যে মশলার দাম কিছুটা গত সপ্তাহের তুলনায় রয়েছে, এলাচ দারচিনি এগুলো 400 থেকে 500 টাকা মানভেদে বিক্রি হচ্ছে। সব মিলে আজকে সাপ্তাহিক ছুটির দিনের চিত্র যেটি দেখছি, ক্রেতারা আসছেন এবং তারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন এবং বেশিরভাগ জিনিসপত্রের দামই আমরা কম দেখতে পাচ্ছি, চাল থেকে শুরু করে ডাল তেল সবকিছুর দামে। রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের সবশেষ দরদামের খোঁজ খবর রাখছিলেন সহকর্মী মাঝার ইমন। এবার একটু চট্টগ্রামের দিকে তাকাতে চাই। সেখানে সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রামের বাজারে সরবরাহ কমেছে সামুদ্রিক মাছের, আর এতে করে পাইকারি ও খুচরা বাজারে প্রভাব পড়েছে এতে সামুদ্রিক মাছের দাম কেজিতে 50 থেকে 80 টাকা পর্যন্ত বেড়েছে। এ নিয়ে আরও জানাতে নগরীর কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। সরাসরি চলে যাচ্ছি ফয়সালের কাছে। ফয়সাল, আপনার মাধ্যমে জানতে চাই যে বাজারে মাছের দরদাম কেমন দেখতে পাচ্ছেন? জানতে পেরেছি 50 থেকে 70 টাকা বেড়েছে, তো এতে ক্রেতা বিক্রেতাদের মধ্যে আসলে মতামতি বা কি আপনার মাধ্যমে জানতে চাই। অনেক আমরা দেখছি শুক্রবারে জমজমাট বাজার, বিশেষ করে মাছ বাজারে কিন্তু ক্রেতা বিক্রেতার হাকডাকে মুখর, যেটি হয় প্রতি শুক্রবারে। এবং আজকেও দেখছি যে চট্টগ্রামের মাছ বাজার বেশ জমজমাট। তবে মাছের দাম যদি ধরি তাহলে কিন্তু ক্রেতারা কিছুটা হতাশ হচ্ছেন, যেহেতু সমুদ্রে মাছ ধরা বন্ধ আছে, সে কারণে যোগান কম। এবং বিশেষ করে যে মাছগুলো সাধারণত সামুদ্রিক যেসব মাছ ক্রেতারা যারা কিনেন তারা কিন্তু হতাশ হয়ে ফিরছেন, কারণ গত মাসের ব্যবধানে মাছের দাম কিন্তু কেজিতে 50 থেকে 100 টাকা বেড়েছে। যেগুলো বড় মাছ বা যেগুলো দামি মাছ সমুদ্রের, সেগুলো কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে বলছেন। আর একটি আধা কেজির ইলিশের দাম দেখেছিলাম, সেটি কিন্তু 1000 টাকা বলে বলছেন বিক্রেতারা। আর যেখানে 700 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1400 টাকায়, আর 1.5 কেজি হলে সেটি কিন্তু 2000 টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে সামুদ্রিক মাছের মধ্যে আমরা দেখেছি রূপচাঁদা কেজি প্রতি বিক্রি হচ্ছে 1000 টাকা, যেটি দেশি রূপচাঁদা। সুরমা বিক্রি হচ্ছে 650 থেকে 80 টাকা, যেটি গত মাসে ছিল 600 টাকা। পোয়া ছিল গত মাসে 400 থেকে 420, যেটি বিক্রি হচ্ছে 480 টাকায়। কোরাল বিক্রি হচ্ছে এখন 700 থেকে 750 টাকা, যেটি গত মাসে ছিল 720 থেকে 730 টাকার মতো। এবং কালাচাঁদাও দেখেছি, সেটি কিন্তু 50 টাকা বাড়তি দরে গত মাসের ব্যবধানে এখন বিক্রি হচ্ছে 650 টাকায়। আর লাক্ষা মাছের দাম তো আকাশচুম্বী, সেটি বিক্রি হচ্ছে 1200 টাকায়। তো সামুদ্রিক মাছের দাম আকাশছোঁয়া এবং মিঠা পানির মাছে সেটি প্রভাব পড়েছে, কারণ মিঠা পানির মাছের চাহিদা বেড়েছে। মানুষ সামুদ্রিক মাছ কিনতে না পেরে মিঠা পানির মাছ কিনছেন। তারা মিঠা পানির মাছ কিনতে গিয়েও বাড়তি কিন্তু কেজিতে 30 থেকে 50 টাকা বাড়তি পাচ্ছেন। বিশেষ করে বড় যে রুইগুলো আছে সেগুলো কিন্তু এখন বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকা, যেটি গত মাসে বিক্রি হয়েছিল 370 থেকে 80 টাকা। অর্থাৎ আমরা দেখছি যে মিঠা পানির মাছ যেগুলো 150 থেকে 200 টাকা ছিল, সেগুলো কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে। এবং যারা মধ্যবিত্ত ক্রেতা আছে তাদেরকে কিন্তু এই মাছের বাজারটা কিছুটা প্রভাবিত করছে। আর পাইকারি যে বাজার আছে ফিশারি ঘাট, সেখানেও কিন্তু মাছের বাড়তি দামের প্রভাব আমরা দেখছি অনেক। চট্টগ্রাম থেকে সহকর্মী ফয়সাল করিম জানাচ্ছিলেন সেখানকার মাছ বাজারের সবশেষ দরদাম। আম প্রেমীদের জন্য সুখবর। গত 5 মে থেকে গোবিন্দভোগ গোপালভোগ আম পাড়ার মধ্য দিয়ে সাতক্ষীরার আম বাজারজাত করা শুরু হয়েছে। প্রতিদিন সকাল থেকে চলছে আম পাড়ার ধুম। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, আম তো আমারও বেশ পছন্দের। আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে মৌসুমের এই প্রথম ভাগে আমের দরদাম কেমন, আর আম চাষিরাই বা কি বলছেন? অনেক প্রথম ভাগেই কিন্তু আমের দামটা বেশ কম, এমনটি বলছেন চাষিরা। মূলত প্রতি মণ আম আজকে সুলতানপুর বাজারে বিক্রি হচ্ছে 2000 টাকা থেকে 2500 টাকা সর্বোচ্চ। এর মূল কারণ হিসেবে বলা হচ্ছে প্রচুর পরিমাণে আমের উৎপাদন হয়েছে এবার জেলায়। সবচেয়ে এখন যে আমটি বেশি আসছে সেটা গোবিন্দভোগ এবং গোপালভোগ, এই দুটি জাতের আম কিন্তু আম পাড়ার যে ক্যালেন্ডার নির্ধারণ করেছে জেলা প্রশাসন, সেই ক্যালেন্ডার অনুযায়ী গত 5 মে থেকে এই আমটি বাজারে আসতে শুরু করেছে। অনেকে এই যে গোবিন্দভোগ এবং গোপালভোগ আমটি পছন্দ করেন এবং এটি কিন্তু ব্যাপক
ব্যাপক চাহিদাও রয়েছে। মূলত এখন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত অনলাইন ব্যবসায়ীরা রয়েছেন তারা এখানে এসে আমটি কিনে অনলাইনে বিক্রি করছেন, একই সাথে যারা পাইকারি ক্রেতা রয়েছেন তারাও কিন্তু এই বাজারে এসে আম নিয়ে যাচ্ছেন। কিন্তু ক্রেতার সংখ্যাও প্রচুর রয়েছে, একই সাথে বাজারে সরবরাহ প্রচুর, যে কারণে দামটি কিছুটা কম বলে জানাচ্ছেন চাষিরা। এজন্য তারা কিছুটা লোকসানের মুখে পড়তে পারেন। তবে আগামী 20 মে থেকে যখন হিমসাগর জাতের আমটি বাজারে আসতে শুরু করবে তখন দাম কিছুটা বাড়তে পারে এমনটি আশা প্রকাশ করছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তারা বলছেন যে আগামী ধাপে ধাপে কিন্তু আগামী 20 মে পর থেকে তারপরে ল্যাংড়া আম, সর্বশেষ 5 জুন রয়েছে আম্রপালি আম, সেই আমের পালার মধ্য দিয়ে কিন্তু আমের যে মৌসুম সেটি শেষ হবে। তো মূলত এখন গোবিন্দভোগ এবং গোপালভোগ, অনেকে বোম্বাই বলেন গোপালভোগ আমটিকে, তো বিভিন্ন নামে বিভিন্ন এলাকাতে মূলত বলা হয়। তো এখন যে আমের বাজারের যে অবস্থা, বাজারে কিন্তু এখন প্রচুর আম আসছে, প্রতিদিনই কিন্তু প্রচুর পরিমাণে আম সুলতানপুর বলদ বাজারে আসছে এবং এখানে এই যে আমটি আসার ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না এমনটি তারা বলছেন। এবং এই যে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে এটি কিন্তু বলা হচ্ছে। তবে আমের দাম নিয়ে কিছুটা শঙ্কার কথা জানিয়েছেন মূলত যারা আম ব্যবসায়ী, আম চাষি রয়েছেন তারা, যেটি বলছেন যে আম এখন প্রতি কেজি আম এখানে 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া এই দামটি যদি আরো বাড়ে সেক্ষেত্রে চাষিরা লাভবান হবেন, কিন্তু যদি এই আমটির দাম কমে যায় সেক্ষেত্রে কিন্তু চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এবছরের আমের যে বাজার পরিস্থিতি, সব মিলিয়ে আমের সরবরাহ স্বাভাবিক রয়েছে, আমের বাজারে কোনো ধরনের আম ঘাটতি নেই এবং ব্যবসায়ীরা বলছেন যে এবছর আমের সরবরাহ স্বাভাবিক থাকলে দাম এরকমই থাকবে, খুব বেশি ওঠানামা করবে না। তো সব মিলিয়ে ছিল আমার কাছে সাতক্ষীরা সুলতানপুর বলবাজার থেকে আম বাজারের সবশেষ তথ্য। অনেক গোবিন্দভোগ গোপালভোগ আম পাড়ার মধ্য দিয়ে সাতক্ষীরার আম বাজারজাত করা শুরু হয়েছে, যেখানে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা করে। তেমনই খোঁজখবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব। দর্শক, এবার সময় হলো এখন বাণিজ্যে ছোট্ট একটা বিরতি নেওয়ার। ফিরছি কিছুক্ষণ পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন বাণিজ্য। এদিকে মৌলভীবাজারের লাতু সীমান্ত দিয়ে নতুন করে আরও 6 জন অনুপ্রবেশ করেছে, আর এই নিয়ে অনুপ্রবেশকারীর সংখ্যা দাঁড়িয়েছে 124 জনের। নতুন করে অনুপ্রবেশ করা প্রত্যেককে আটক করেছে বিজিবি। এ নিয়ে বিস্তারিত জানতে কমলগঞ্জের মোকাবিল সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে সীমান্ত দিয়ে নতুন করে অনুপ্রবেশ করছে তাদের বিষয়ে কি তথ্য আছে জানাবেন, এবং কেনই বা তারা প্রবেশ করার চেষ্টা করছেন, কোনো তথ্য এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতের উত্তর ত্রিপুরার কমলপুরের মলাইয়া গ্রামের ঠিক সামনেই। আমার পিছনে কিন্তু ভারত রয়েছে এবং গত 2 দিন থেকে কিন্তু মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় 124 জনের মতো লোক প্রবেশ করেছে। তার মধ্যে গতকাল সন্ধ্যায় 6 জন প্রবেশ করে তাদেরকে বিজিবি আটক করে। এবং এর আগেও কিন্তু বিভিন্ন সীমান্ত দিয়ে, বিশেষ করে ধলই সীমান্ত দিয়ে, মুরৈচুরা সীমান্ত দিয়ে, লাতু এবং পাল্লাতোল সীমান্ত দিয়ে এই লোকজন প্রবেশ করে। অনেকেই কিন্তু প্রবেশ করে পালিয়ে গিয়েছে, তাদেরকে ধরার চেষ্টা করছে বিজিবি। এই ঘটনা শোনার পর থেকে সীমান্তে টহল বাড়িয়ে দিয়েছে এবং প্রত্যেকটি বিজিবি যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পগুলোতে তাদের সৈন্য বাড়িয়ে দিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে এবং চেকপোস্ট বসিয়ে তারা কিন্তু অপরিচিত লোকজনকে চ্যালেঞ্জ করছে। এবং তারা বলছে, আমি কথা বলেছিলাম বিষয়ে স্পেশালিস্ট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM জাকারিয়ার সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ভারত থেকে যাতে অবৈধভাবে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ না করে সে বিষয়ে তারা সচেষ্ট রয়েছেন। আপনি যেটা বললেন যে আসলে কি কারণে ভারত থেকে প্রবেশ করছে, আমি যারা ইতিমধ্যে ধলাই দিয়ে প্রবেশ করেছে তাদের অনেকের সাথে কথা বলে জেনেছি, প্রতিনিধি যারা আছেন তাদের সাথে কথা বলে জেনেছি যে তারা ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করতে এবং 35 থেকে 40 জন বাংলাদেশি লোককে, এবং সেখানে অনেকেই আবার বলছেন যে মিয়ানমার থেকে আসা যে রোহিঙ্গা রয়েছে তারা অনেকে আছেন এবং তারা 3 থেকে 7 বছর পর্যন্ত সেখানে বসবাস করছেন। তাদেরকে এক জায়গায় জড়ো করে সেখান থেকে বিভিন্ন বিমানে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং ভারতের মানিক ভান্ডারে 3.5 থেকে 350 লোক নিয়ে এখানে আসে এবং এদেরকে বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করানোর চেষ্টা করছে। এবং এখানে পুলিশও তৎপর রয়েছে, বিভিন্ন চৌকি বসিয়ে তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এবং বিজিবি বলছে যে আর কোনো ভারতীয় যাতে প্রবেশ করতে না পারে তাদের সে বিষয়ে তারা সচেষ্ট রয়েছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সীমান্ত প্রবেশ নিয়ে সবশেষ। অনেক
মৌলভীবাজারের লাতু সীমান্তে নতুন করে আরও 6 জন অনুপ্রবেশ করেছে। এ নিয়ে সংখ্যা দাঁড়িয়েছে 124 জনের। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী এম এ হামিদ। নোয়াখালীতে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। চাঁদাবাজি, অপহরণ, মাদক, ইফটিজিংয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। এলাকায় আধিপত্য বিস্তার কিংবা তুচ্ছ বিষয়ে দ্বন্দ্ব থেকে ঘটছে হত্যার মতো ঘটনাও। প্রশাসন তৎপরতা বাড়ালেও অপরাধ প্রবণতা থামছে না কিছুতেই। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে নাসিম শুভর প্রতিবেদনে বিস্তারিত। চলতি বছরের 28 এপ্রিল সন্ধ্যা 7:51 নোয়াখালীর বেগমগঞ্জের গঙ্গাবর এলাকায় সিসিটিভির ফুটেজে ফুটে ওঠে লাবিব নামের এক তরুণকে অপহরণের দৃশ্য। এ সময় বাধা দিতে আসলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইয়াসিন নামের এক যুবক। এই ঘটনার একদিন আগে 27 এপ্রিল জেলা শহর মাইজদি বার্লিংটন মোড়ে তুচ্ছ ঘটনা নিয়ে কুপিয়ে আহত করা হয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভির ছোট ভাই স্কুল ছাত্র শাহরিয়ার হাসানকে। এসব ঘটনায় গ্রেপ্তারকৃতরা অধিকাংশই উঠতি বয়সী কিশোর। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ে জড়িয়ে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত, চাঁদাবাজি, ভাঙচুর, মাদক, অপহরণ, হত্যাসহ অসংখ্য অপরাধ করছে শিক্ষার্থীরা। গেল এক মাসেই এক উপজেলাতেই ঘটেছে 3টি হত্যার ঘটনা। আমার ঘরের দরজা জানালা থেকে শুরু করে আমার ঘরের কিছুই রাখে না, প্রত্যেকটা জিনিস তারা নিয়ে গেছে। প্রশাসনও অনেকবার বলা হয়েছে, প্রশাসন এটা পদক্ষেপ নিতেছে না। এগুলো নারকেল সুপারি এগুলা নিজেরা পারে, এরা নিজেরা খায়, নিজেরা করে, এগুলো দিয়ে মাদক সেবন করে তারা। এরা সমাজে বিভিন্নভাবে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত, একবার এক এক রকমের এদের বিস্তার করতেছে। হরিনামপুর বাজারে তারা কয়েকবার মহড়া দিয়েছে এবং বাজারে সাউন্ড গ্রেনেড এবং দেশীয় অস্ত্রশস্ত্র এগুলো আবির্ভাব হইতে একে অপরের সাথে মারামারি করছে। স্থানীয়রা জানান, ক্লাসের সময় শহরের অলিগলি কিংবা পার্কেই ঘোরাঘুরি করতে দেখা যায় কিশোর গ্যাংয়ের এসব সদস্যদের। এদের আইনের আওতায় আনতে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি স্থানীয়দের। আমরা যখন স্কুলে আসি তখন আমাদের পিছনে পিছনে ছেলেগুলো থাকে এবং বিভিন্ন ধরনের কথা বলে, যার কারণে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে যাই। গার্ডিয়ানরা তাদের সন্তানদেরকে এই পথ থেকে ফিরে আসুক, আর এই ধরনের অপরাধ আমরা কখনোই কাম্য না, এটা আমরা কখনোই চাই না। রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব যদি একটু ভালো ভূমিকা পালন করে, স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে, তাহলে আমরা এই ক্ষেত্রে নিস্তার পাব। পুলিশ বলছে অপরাধীদের দমনে সক্রিয় তারা। কিশোর অপরাধীদের অপরাধ প্রবণতা কমিয়ে আনতে রাজনৈতিক ও সামাজিকভাবেও ভূমিকা নেয়ার পরামর্শ পুলিশের এই কর্মকর্তার। কাউন্সিলিং, মোটিভেশনাল বিভিন্ন কার্যক্রম আমাদের হাতে রয়েছে। আমাদের যখন যেখানে যে সংবাদগুলো আমাদের আসছে কিশোর গ্যাং সংশ্লিষ্ট যে অপরাধের বিষয়গুলো, আমরা তাৎক্ষণিকভাবে সেটা রেসপন্স করছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। চলতি বছরের এপ্রিল মাসে নোয়াখালীর 9টি উপজেলা থেকে পাইপগান, বন্দুক, কিরিচ, চাইনিজ কুড়াল, ব্রেকার, রামদা ও চাপাতি সহ 1.5 শতাধিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব অস্ত্র ও মাদক কারবারে জড়িত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। এখন নোয়াখালী। এখন বাণিজ্যের সময় হলো, আরও একটা ছোট্ট বিরতির, ফিরছে কিছুক্ষণ পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন বাণিজ্য। এবার খেলার প্রসঙ্গ। টানা 2 মাসের বেশি সময় ধরে ইসরায়েল অবরোধে খাদ্য সামগ্রী ফুরিয়ে আসার 2-1 দিনের মধ্যে বন্ধের পথে গাজার উপত্যকায়। বিনামূল্যে খাবার বিতরণ কার্যক্রম একদমই বন্ধ। প্রতিদিন 4 থেকে 5 লাখ মানুষের মাঝে খাবার বিতরণ করা কমিউনিটির রান্নাঘরগুলো বন্ধের পথে বলে দিচ্ছে কর্তৃপক্ষগুলো। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও ক্ষুধায় মৃত্যুর হাত রক্ষায় পচা নষ্ট খাবার মুখে তুলে দিচ্ছেন অনেক বাসিন্দা। তহিদুর রহমান জানাবেন বাকিটা। পোকায় ধরা নষ্ট আটা দিয়ে তৈরি করা হচ্ছে রুটি, এমনকি ফেলনা পাস্তা গুঁড়ো করে রুটি তৈরি করছেন কেউ কেউ। এভাবেই ক্ষুধা নিবারণে লড়াই করছেন গাজাবাসী। আগ্রাসনের মধ্যেই 2 মাসের বেশি সময় ধরে ইসরায়েল অবরোধে গাজায় কোনো ত্রাণ ও বাণিজ্যিক পণ্য না ঢোকায় এমন করুণ হাল অসহায় ফিলিস্তিনিদের। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও ক্ষুধায় মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য নষ্ট খাবার মুখে তুলে নিচ্ছেন তারা। بيتنخل بدل المرة 3 مرات 4 مرات عشان نقدر يعني شحاح عندنا صار كله، بعدين صرنا ننخل لقيت صوص كله زي ما انتم شايفين كله دود ويا اما خربان، يعني هذا كانوا من الاول يرموه الناس للدوام.
এমন খাদ্য সংকটের মধ্যেই জাতিসংঘের 25টি বেকারি বন্ধের পর এবার ফিলিস্তিনের বেসরকারি সহায়তা সংস্থার 170টি কমিউনিটি রান্নাঘরের খাদ্য মজুদও ফুরিয়ে এসেছে। فيش اليوم اخر يوم مش هناكل حنموت من الجوع احنا عشان خاطر اولادنا يعني احنا ندور عشان نتاكل التكيه بس ولا بنطبخ ولا بنعمل ولا حاجه كله عمار وبنشحت شحده كمان কমিউনিটি রান্নাঘরে যতটুকু খাবার অবশিষ্ট আছে তা দিয়ে 2-1 দিনের বেশি যাবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এতে কমিউনিটি রান্নাঘরগুলো বন্ধের ঝুঁকিতে। আর এটি হলে 23 লাখ জনসংখ্যার গাজা উপত্যকায় প্রতিদিন 4 থেকে 5 লাখ মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ বন্ধ হয়ে যাবে। تكية الطعام هذه تطعم يعني عشرات الأسر النازحة وهي على أبواب الإغلاق بسبب إحكام المعابر وإغلاق المعابر لمدة أكثر من شهرين كاملين متواصلين। খাদ্য সংকটে পরিস্থিতি প্রতিদিন আরও খারাপ হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতিদিন অপুষ্টিতে ভোগা 9 থেকে 10 হাজার শিশুর চিকিৎসার প্রয়োজন হলেও ওষুধের সংকটে তাও নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অবরুদ্ধ ভূখণ্ডে খাদ্য, পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সাহায্যের অভাবে 2 মাসে অন্তত 60 জন অনাহারী মারা গেছেন। নিহতদের বেশিরভাগই শিশু, অসুস্থ ও বয়স্ক ব্যক্তি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালোবাজারি ঠেকাতে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এই ম্যাচ থেকে টিকিট বিক্রি বাবদ 50 থেকে 70 লাখ টাকা আয় করারও পরিকল্পনা আছে ফেডারেশনের, জানালেন সহসভাপতি ফাহাদ করিম। তবে অনলাইনে টিকিট বিক্রির সমালোচনা করছেন সাবেক ফুটবলাররা। এদিকে হামজা সমিতদের ম্যাচটিকে স্মরণীয় করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভিন্নধর্মী নানা আয়োজনের পরিকল্পনাও আছে বললেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রওশন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় 5 বছর পর জাতীয় স্টেডিয়ামের এই গ্যালারিতে বসে 18,000-এর বেশি দর্শক হামজা চৌধুরী, সামিত সোমের খেলা উপভোগ করতে পারবেন। এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে বাফুফের পরিকল্পনা আছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের। তবে এই ম্যাচকে ঘিরে যে অনলাইন টিকিটের ব্যবস্থা, দিন শেষে তা যেন হয়রানির কারণ না হয় সেই প্রত্যাশাই করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সাবেক ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে অনেক বছর হলো চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই চা বিক্রেতা। একটু ফুরসত পেলেই ক্রেতাদের সঙ্গে ফুটবলের আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। অপেক্ষায় ছিলেন গ্যালারিতে বসে জুনে হামজা জামালদের মাঠের লড়াই দেখার। তবে বাফুফের অনলাইন টিকিট বিক্রির সিদ্ধান্ত ম্লান করে দিয়েছে তার সেই আকাঙ্ক্ষা। আমরা যারা অনলাইনে অভ্যস্ত না তাদের জন্য তো অসুবিধা হবেই। উনি যদি অনলাইনে কাটতে না পারতে দেখতে পারবে না, যারা পাবে তারা দেখবে। জাতীয় স্টেডিয়ামের 18,300 টিকিটের সবগুলো অনলাইনে ছাড়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু। যারা ওই যে ওল্ড টাউনের যেই দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি এসে মাঠে ঢোকায়, হ্যাঁ, তাদের জন্য এই যে অনলাইনে হয়তো একটু ডিফিকাল্ট হবে। হ্যাঁ, এটা তো ডিফিকাল্ট হবে, হয়তো তারা এনজয় করবে, হয়তো তারা এটার মধ্যে ওই বিরক্ত হবে এবং এটার জন্য ঢুকতে চাবে না, এটা হইতে পারে। এই জন্য অনেক দর্শক আমরা মিস করব। তবে অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন বাফুফের সহসভাপতি। সঙ্গে জানালেন দর্শকের চাহিদাকে পুঁজি করে ম্যাচ থেকে 50 থেকে 70 লাখ টাকা আয় করতে চায় ফেডারেশন। কালোবাজারির একটা সুযোগ থাকে, এবার আপনি যদি অনলাইন যখন যান, যখন আপনি আপনার এনআইডি, আপনার ছবি, এগুলির মাধ্যমে টিকিটটা করবেন, সকলে একটি ফেয়ার ইকুয়াল চান্স পাবে। ঢাকার মেজর কিছু পয়েন্টে কিছু হেল্প বুথ রাখবো আমরা, এবং একই সাথে খেলার দিনও আমরা বাইরে একটা বিশেষ হেল্প বুথ রাখবো, যাদের টিকিট পেয়ে যদি প্রিন্ট নিতে কিংবা কোনো কারণে কোনো রকম অসুবিধা হতে পারে তাদেরকে যেন সহায়তা করে। দর্শকদের ম্যাচ উপভোগের পাশাপাশি জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক আয়োজনের সুযোগ মিলবে এক টিকিটেই। আমাদের প্রথম চিন্তা ছিল যে আমাদের ফ্যানদেরকে কিভাবে আমরা একটি ভালো অভিজ্ঞতা দেব। তবে এখন পর্যন্ত ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ না করলেও দর্শকদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে বলে জানান এই সহসভাপতি। ডেফিনেটলি জোন ওয়াইজ টিকিট হবে। শরীফ রাউশন, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আওয়ামী লীগ নিষিদ্ধে অবস্থান কর্মসূচি চলছে। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিতে পথে নামার আহ্বান। জুম্মার নামাজের পর ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ। গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ডানে বামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন, এটা ভালো লক্ষণ নয়। সুস্পষ্ট রুটম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না।
নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার, আদালতে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে, চাঁদাবাজি, ইফটিজিং, মাদকসহ অপহরণের মতো অপরাধ। জম্মু কাশ্মীরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা নস্যাতের দাবি ভারতের, কারফিউ ব্ল্যাকআউটে সীমান্তে রাতভর আতঙ্ক। দর্শক, এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।